আমি বাংলায় বলি, প্রথমত আমি বাংলায় বলতে চাইবো। আমার 10 মিনিট ম্যাডাম আমাকে র্যাপ আপ করার আগেই আমি শেষ করতে চাইবো, এবং আমি কয়েকটা, যেহেতু সময় খুব কম, আমি প্রিসাইজলি কয়েকটা রিমার্কস করবো। এই যেটা আমাদেরকে একটা টকিং পেপার মিস্টার হাসান দিয়েছেন, আমি তার প্রতি তাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ একটা কথা বলার আমাদের একটা এই পেপারের উপর দাঁড়িয়ে আমাদের কয়েকটা কথা বলার সুযোগ হচ্ছে আর কি। এবং এই কথাগুলো এখন শুধু জাস্ট বার্কিং না, যেটা উনি বলেছেন, এগুলো আমাদেরকে এখন ইমপ্লিমেন্ট করার মতো একটা সিচুয়েশনের মধ্যে আমরা আছি। কতটুকু করব না সেটার ব্যাপারে কনসেনসাস দরকার আছে। তো সেই জায়গা থেকে আমি যেহেতু একটা অর্গানাইজেশনকে এখানে রিপ্রেজেন্ট করছি, আমরা রিফর্মের ব্যাপারে বেশ কতগুলো কথা বলেছি, এবং আমরা বলেছি যে রিফর্মগুলো করতে হবে। কেন? কারণ আমাদের সামনে বাংলাদেশের প্রিভিয়াস হিস্ট্রি এবং প্রত্যেকটা, যেটাকে আমরা পলিটিক্যাল সেটেলমেন্ট এই শব্দের মধ্য দিয়ে বলার চেষ্টা করেছি, যে আমাদের যে গ্লোরিয়াস যে পিরিয়ডগুলো আছে হিস্ট্রির, 47 কিংবা 71, 90, এর পরবর্তী সেটেলমেন্টগুলো কেন কাজ করলো না, কেন কাজ করতে পারলো না, এটা আমাদের একটা মেজর প্রশ্ন ছিল, বা প্রশ্ন এখনো আছে। এবং আমাদের সামনে একেবারে সর্বশেষ বড় ঘটনার মধ্যে 3 জোটের রূপরেখা, সেখানে কিন্তু ফ্যান্টাস্টিক সব কথাবার্তা ছিল। যদি আপনার রূপরেখার জায়গাগুলো দেখেন, এখানে প্রিন্স ভাই আছেন কিংবা প্রফেসর আলী রিয়াজ আছেন, 3 জোটের রূপরেখায় কিন্তু বলা ছিল যে মৌলিক অধিকার বিরোধী কোনো আইন করতে পারবে না। এটা কিন্তু এগ্রিমেন্ট। কাদের এগ্রিমেন্ট? পলিটিক্যাল পার্টিগুলোর এগ্রিমেন্ট। 3টা জোট ছিল, আওয়ামী লীগের, বিএনপির এবং বামপন্থীদের। এই 3টা আলাদা আলাদা জোট, তারা আলাদা আলাদাভাবে এই কথাগুলো বলেছে যে মৌলিক অধিকার বিরোধী কোনো আইন করা যাবে না, একদিনও কেউ অবৈধভাবে ক্ষমতায় থাকতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। আমি সেগুলো আর বিস্তারিত বলছি না, আপনারা সবাই জানেন কিংবা দেখতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন হয় নাই, এটা হচ্ছে আমাদেরকে খুব ভাবায়। এবং সেখানে আমরা প্রায়ই শুনি যে রাজনৈতিক দলগুলোর কিংবা পলিটিক্যাল অ্যাক্টর যারা, তাদের সদিচ্ছার অভাবের কথা আসে। ইট ইজ ট্রু যে সদিচ্ছার অভাব আছে, কিংবা তাদের অনেক ধরনের যার যার গোষ্ঠী স্বার্থ আছে। কিন্তু এর বাইরেও একটা বড় আমার কাছে মনে হয়েছে, বা আমাদের কাছে মনে হয় আর কি, যে এখানে পদ্ধতির প্রশ্নটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে, এই পদ্ধতির প্রশ্নটা সবসময় ওভারলুক করা হয়েছে। এখনো পদ্ধতির প্রশ্নটাকে সামনে আসতে দেওয়া যাচ্ছে না, বা দিচ্ছেন না অনেকে। এইটা একটা মেজর সমস্যা, যে কারণে আমরা অনেক বেশি প্রফেসর ইউনুস থেকে শুরু করে এখানে কনস্টিটিউশন রিফর্ম কমিশনের প্রধান, তারা সবাই পলিটিক্যাল পার্টিগুলোর কনসেনসাসের উপর অনেক জোর দিচ্ছেন। উই অ্যাপ্রিসিয়েট দ্যাট। কিন্তু যেটা আমাদের কাছে মনে হচ্ছে যে বাদ পড়ে যাচ্ছে, এখানে প্রফেসর রনক জাহান কিন্তু বলেছেন ছাত্র জনতার কথা বা জনসাধারণের কথা। এই ছাত্র জনতা এবং জনসাধারণ, বা আমি যদি জনসাধারণ বলি, পিপল, তারা কিন্তু আবারও বাদ পড়ছে বলে আমাদের ধারণা। কারণ তারা ওয়েবসাইটের মধ্য দিয়ে কিছু মতামত নিয়েছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইট ইজ জাস্ট ইনস্ট্রুমেন্টাল, যে আমাদের নিতে হয় এই কারণে। কিন্তু লার্জলি যে পিপলকে কানেক্ট করা, বটম টু টপ, এটা দেখা যাচ্ছে না। এটা আমরা আশা করব যে কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন এটা নিয়ে ভাববে, বা সরকার ভাববে, ইন্টারিম গভর্নমেন্ট ভাববে যে কিভাবে পিপলকে এখানে যুক্ত করা যায়। এটা যুক্ত হচ্ছে না। বারবার প্রফেসর ইউনুসকে বলতে শোনা যাচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো যা চায়, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু একমাত্র অ্যাক্টর না, বা শুধুমাত্র জনগণ ভোট দিলে, যাদেরকে জনগণ ভোট দেয়, তারাই জনগণের হয়ে সব কথা বলতে পারে। জনগণ যে আলাদা একটা ক্যাটাগরি, বিশেষত এই গণ-অভ্যুত্থানের পরে এটা আমাদেরকে বুঝতেই হবে। এখানে কোনো রেজিম চেঞ্জ ঘটে নাই, এটা একটা গণ-অভ্যুত্থানের পরে পিপল অ্যাজ এ ক্যাটাগরি, এটা খুব ভাইটাল একটা ক্যাটাগরি। আমরা এটাকে ওভারলুক করতে পারি না। এটা শুধুমাত্র নর্মেটিভ জায়গা থেকে না, এখন একেবারে প্র্যাকটিক্যাল পলিটিক্সের জায়গা থেকে দেখাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে যে পিপল একটা আলাদা ক্যাটাগরি হিসেবে হাজির, যাদের কতগুলো আলাদা ইস্যু আছে, যেগুলো পলিটিক্যাল পার্টির, এইখানে শুরুতেই বিএনপির একটা কোটেশন, আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার একটা কোটেশন কিন্তু তিনি পড়লেন, এবং স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভের একটা কোটেশন পড়া হলো, ক্লিয়ারলি আলাদা কিন্তু। এবং ঢাকা শহরের ঢাকা শহরের দেয়ালে খুব পরিষ্কারভাবে বাংলাদেশের তরুণদেরকে আমি ধরে নিচ্ছি যে একটা তরুণ তো একটা ফ্যামিলির মধ্যে আছে, এবং তার হিউজ ওখানে প্রভাব আছে। তো তারা তাদের যে রিফর্মের জন্য যে আকাঙ্ক্ষা, যে তাদের ইচ্ছাগুলো তারা ব্যক্ত করেছে কিন্তু দেয়ালে। এই ঢাকার শহরের ছেলেমেয়েরা, সারা বাংলাদেশের ছেলেমেয়েরা, আপনি যেখানেই যান, ঢাকা শহর সারা দেশের দেয়াল কিন্তু কখনো এত বেশি কালারফুল ছিল না। তো এই জিনিসগুলো আমরা অনুরোধ করবো যে পিপল কি চায় সেটা কিন্তু ওভারলুক করা হচ্ছে, এবং এখানে রিফর্মের প্রশ্নটা আসছে। আমি কয়েকটা কথা বলবো যেহেতু সময় খুব কম। প্রথম কথা হচ্ছে 2024-এর জানুয়ারির আগে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন ছিল দলগুলোর, আমরা এটা সমর্থন করেছি, এবং আমরা মনে করেছি তখন ওই ইলেকশন আদায় করাটা ওয়াজ ডেমোক্রেসি। কিন্তু এখন, এবং এটা ঠিক, তখন এটা ডেমোক্রেসি ছিল, পার্ট অফ ডেমোক্রেসি, যদি আমরা ইলেকশনটা আদায় করতে পারতাম। কিন্তু এই গণ-অভ্যুত্থানের পরে শুধুমাত্র ইলেকশন চাওয়া ইজ নট ডেমোক্রেসি। এটা কনটেক্সটটা খুব সিগনিফিকেন্টলি চেঞ্জ হয়ে গেছে। এটা রাজনৈতিক দলগুলো স্বীকার করতে চাচ্ছে না, এবং তারা যেটা বারবার বলছে যে নির্বাচিত সংসদের কাছে ছেড়ে দেন, আমরা এটা করবো। এখানে শ্রদ্ধেয় রেহমান সোবহান আছেন, আমি তার একটা লেখা থেকে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। তিনি লিখেছেন প্রথম আলোতে যে
প্রথম যে ইন্টারিম তথা তত্ত্বাবধায়ক সরকার ছিল শাহাবুদ্দিনের সরকার এরশাদ পতনের পরে, ওই সরকার 29 টাস্ক ফোর্স করেছিল, সংস্কার প্রস্তাব এনেছিল। পরবর্তী যে নির্বাচিত সরকার একটা রিফর্মও তারা ইমপ্লিমেন্ট করে নাই। সো আমরা তাদেরকে যে অবিশ্বাস করছি বা আমাদের যে কোয়েশ্চেন আছে এটা কিন্তু ইনভ্যালিড না। এবং এর পরবর্তীতে উনি আরো বলেছেন 2001 সালের আগেও আরো 16টা এরকম টাস্ক ফোর্স হয়েছিল, একটা রিফর্ম হয় না, তাহলে হচ্ছে না। এবং সকালে উনি বলছিলেন এখানে বসে যে এগুলোর রিফর্ম হয় না, তাহলে হয় না কেন এইটা আমাদেরকে ভাবতে হবে। এবং এইখানে আমি শুধুমাত্র মানে পোলাইটলি আমি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর ব্যাপারটাকে ছাড়তে চাই না। স্পেশালি কনস্টিটিউশনের ক্ষেত্রে নির্বাচিত সংসদ, ধরা যাক বিএনপি, ধরে নেওয়া হচ্ছে প্রায় ডিফেক্ট, ধরে নেওয়া হচ্ছে তারাই ক্ষমতায় যাবে, জনগণ ভোট দেবে, ঠিক আছে। যদি আমি মনে করি এবারের ইলেকশনে শ্রীলঙ্কার মতো ঘটনাও ঘটতে পারে, ভোটার তো একেবারেই সুইং, মানে এইবারের ইলেকশনের কনটেক্সট খুবই আলাদা। পরে নতুন দল যদি ঠিকমতো আসতে পারে, কি ঘটবে, শ্রীলঙ্কার মতো কিছু ঘটবে কিনা আমরা এখনো জানি না। তবু ধরে নিলাম তর্কের খাতিরে যে বিএনপি মানে লাইকলি আসতে যাচ্ছে, তাদের 62টা সংস্কার প্রস্তাব আছে, তারা এটা সংসদে করতে চায়, আমরা অ্যাপ্রিসিয়েট করি। অন্য কোনো দল যখন 2/3 নিয়ে সংসদে যাবে, তারা ওই 62টা সংস্কার প্রস্তাব বাতিল করে দিতে পারবে। দ্যাটস দ্য প্রবলেম অফ, আপনি যদি পার্লামেন্টে গিয়ে যখন এই রিফর্মের কথা বলা হয়, কনস্টিটিউশন রিফর্মের কথা বলা হয়, এটা হচ্ছে তার প্রবলেম যে আপনার কাছে 2/3 থাকলে ইউ ক্যান ডু এনিথিং। এবং এই 2/3 আসলে লেস দেন 40% ভোট, টোটাল ভোটারেরও 40% না, যারা ভোট দিচ্ছে তাদের মধ্যে থেকে যারা 40%। আপনি বাংলাদেশে ইলেকশন দেখেন, 40%-এর বেশি কিন্তু কেউ কখনো ভোট পায় নাই, মানে খুব কম। এরকম এত কম মেজরিটি নিয়ে, এত কম কনসেনসাস নিয়ে আপনি বাংলাদেশের কনস্টিটিউশনের ক্যারেক্টার বদলে দিয়েছে তারা বারবার, একবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনে আবার বাদ দেয়, ইত্যাদি ইত্যাদি। এই কারণে আমরা বলেছি যে এই যে এখানে আমি অ্যাপ্রিসিয়েট করি মিস্টার হাসানকে, উনি বলেছেন যে ইরিভার্সিবিলিটি অফ রিফর্ম, কিছু রিফর্ম আমাদের করতে হবে যেগুলো আর আপনি চেঞ্জ করতে পারবেন না। স্টেটের কতগুলো ফাউন্ডেশন আপনাকে ঠিক করতে হবে, সেটা আমরা মনে করেছি আমাদের জায়গা থেকে যে আপনাকে এবার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যেতে হবে, ইলেকশনটা হতে হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আমি মানে রিফর্ম কমিশনকে আমি দেখেছি তারা অনেকগুলো প্রস্তাব দিয়েছে এবং মিস্টার হাসানের এখানেও অনেকগুলো প্রস্তাব আছে, কিন্তু কিভাবে করব স্পেশালি কনস্টিটিউশনের ক্ষেত্রে এটার ব্যাপারে কেউ কিন্তু সাহস করে কথাটা বলছেন না, যে এটা আপনাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যেতে হবে এবং এটাও একটা ইলেকশন। তো আমি রাজনৈতিক দলগুলোকে বারবারই প্রশ্ন করি, আপনারা যে ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় যাবেন, আপনারা ধরে নিচ্ছেন সংসদে যাবেন, তাহলে আপনারা কেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথাটা মানে এটাকে ফেস করতে চাচ্ছেন না কেন? এটাও তো একটা ইলেকশন। এবং আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে এটা এমন একটা নির্বাচন, এই ডিসেম্বরে হোক বা যদি সামনের জুনে হয়, সামনের বছর যখনই হোক, এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন হওয়া দরকার, যেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন ইভেন্চুয়ালি ওই পার্লামেন্টের রূপ নেবে আফটার রিফর্মিং দ্য কনস্টিটিউশন, আর নতুন একটা রিরাইটিং দ্য কনস্টিটিউশন, রিরাইট করেন অথবা রিফর্ম করেন, করার পরে ওই নির্বাচিত বডিটাই মানে পার্লামেন্টের রূপ নেবে। এটা আমরা মানে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেওয়ার জন্য বলেছি। আসলে কিন্তু রোডম্যাপটা দুটো ইলেকশনের, প্রথমে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন, তারা কনস্টিটিউশন বানাবে, তারপর সেই কনস্টিটিউশনের অধীনে সংসদ নির্বাচন হবে, এই হলো দুটো ইলেকশন। কিন্তু যেহেতু আমাদের রাজনৈতিক দলগুলোর অস্থিরতা এবং আপনারা জানেন সবকিছু, এটা নতুন করে বলার কিছু নাই, তাদেরকে কনফিডেন্সে আনার জন্য আমরা বলেছি একটা ইলেকশনের মধ্যে দিয়ে করা সম্ভব। তবু তারা এইখানে আসতে চাচ্ছে না, তার কারণ হচ্ছে আসলে দে ডোন্ট মিন রিফর্ম। মানে আমরা তো আমাদেরকে বলা হচ্ছে আমরা ইলেকশন চাই না, অফকোর্স আমরা ইলেকশন চাই, কিন্তু তারা রিফর্ম চায় না, এটা পরিষ্কার। প্রতিদিন পত্রিকা খুললে আপনি দেখতে পাবেন যে বড় বড় রাজনৈতিক দলগুলোর প্রধানরা বলছেন সংস্কারের নামে চক্রান্ত চলছে, -2 ইত্যাদি বলছে। যখন -2 তারা বলে, কত বড় মুশকিল তারা করে আপনি খেয়াল করেন। তারা দেখাতে চায় যে আওয়ামী লীগ হচ্ছে ভিকটিম, -2 মানে আওয়ামী লীগকে ইতিমধ্যে মাইনাস করা হয়েছে, তার মানে আওয়ামী লীগ হচ্ছে ভিকটিম অফ দ্য সিচুয়েশন। ইজ ইট? এটা তো না। তো এই কারণে আমরা রাজনৈতিক দলগুলোকে তারা তাদের টোটাল পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে গণ অভ্যুত্থান ব্যাপারটা আমরা দেখি না। তারা 90 গণ অভ্যুত্থানকে রেজিম চেঞ্জে সংকুচিত করেছে, এবারও তারা গণ অভ্যুত্থানটাকে রেজিম চেঞ্জের মধ্যে সংকুচিত করতে চাচ্ছে, যে আপনার শুধু ট্রান্সফার অফ পাওয়ার। তাহলে আমরা এত কিছুর পরে 33 বছর কাটলো, কেউ কথা রাখলো না, রাজনৈতিক দলগুলো কথা রাখে নাই, 90-এর পরে এত 34 বছর কাটলো, এত কিছু আমাদের চোখের সামনে, তবু কেন আমরা মানে এখন এটা মানতে চাচ্ছি না? আমার যেহেতু 1 মিনিট আছে, লাস্ট কথা যেটা বলবো, আমি মিস্টার হাসানকে আবারও ধন্যবাদ দিতে চাইবো যে তিনি কিন্তু ফোকাস করেছেন সিটিজেনের উপর। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমি যেটা বলছিলাম যে সিটিজেন ছাড়া এখন আপনি মানে শুধুমাত্র পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ে সিটিজেনদের আলাদা স্টেক তৈরি হয়েছে, এটাকে মানে এটাকে মাস্ট অ্যাকনোলেজ করতে হবে। এবং সেখানে শুধুমাত্র ভোটের ক্ষেত্রে না, কিভাবে সিটিজেনরা ডিসিশন মেকিং প্রক্রিয়ার মধ্যে ইনভলভ থাকবে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং এখানে আমার কাছে মনে হয় লোকাল গভর্নমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ একটা সেন্ট্রিস্ট বা একটা খুবই হাইলি সেন্ট্রালাইজড গভর্নমেন্ট মডেলের মধ্যে সেটা হয়তো সম্ভব না সিটিজেনের মতামতগুলো নেওয়া। কিন্তু যদি আপনি লোকাল গভর্নমেন্ট, আমাদের বাই দ্য ওয়ে আমাদের কিন্তু কোনো লোকাল গভর্নমেন্ট নাই, এটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন,
কিন্তু আমরা বলছি লোকাল গভর্নমেন্ট, দ্য টার্ম ইজ গভর্নমেন্ট, গভর্নমেন্ট হতে হবে। এবং সেখানে এই যে নাগরিক কমিটির কথা বলা হয়েছে, অনেক ধরনের উপজেলা কিংবা জেলা পরিষদ পর্যায় পর্যন্ত নাগরিকরা ওখানে ইনভলভ হতে পারবে, এবং রিকলের সিস্টেম যদি থাকে তাহলে সিটিজেনরা সবসময় অ্যাক্টিভলি রোল প্লে করতে পারবে। লাস্ট বক্তব্য আমার, আমরা সবাই এখানে চেঞ্জ চাচ্ছি, সবাই পরিবর্তন চাচ্ছি, কিন্তু আপনারা সবাই জানেন আমরা শুধু একটা জিনিস চাইলেই সেটা হয়ে যাবে না। মানে আওয়ামী লীগ খারাপ এটা আমরা জানতাম, আওয়ামী লীগের সরে যাওয়া উচিত এটাও আমরা জানতাম, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই ফোর্সটা না ক্রিয়েট হয়েছে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ যায় নাই। আজকেও যখন আমরা চেঞ্জ চাচ্ছি তখন এই চেঞ্জের ডিফেন্ডার কারা, হিস্টোরিক ব্লক, যেটা মানে গ্রামসি বলেছেন যে হিস্টোরিক ব্লক কারা, ফ্রম সিভিল সোসাইটি টু মিডিয়া টু পলিটিক্যাল পার্টিস টু পিপল টু সিটিজেন, এই যে একটা লম্বা নেটওয়ার্ক। এবং মানে আওয়ামী লীগের কিন্তু একটা নেটওয়ার্ক ছিল, তার অলিগার্কস ছিল, তার পক্ষের মিডিয়া ছিল, তার কালচারাল ইন্ডাস্ট্রি ছিল, তার সে নিজে ছিল, তার অ্যাডমিনিস্ট্রেশন ছিল, তারা একটা কিন্তু হিস্টোরিক ব্লক ছিল। সেটা আমাদের পক্ষে আসে নাই, বাট দে আর আ হিস্টোরিক ব্লক আজকে। এবং তারা তাদের যেটা দরকার সেটা তারা ডিফেন্ড করেছে। আজকে আমাদের জন্য যেটা দরকার বাংলাদেশের জন্য, এটা ডিফেন্ড করার হিস্টোরিক ব্লক কারা, ফোর্সগুলো কারা, এটা আমাদেরকে শনাক্ত করতে হবে এবং নিজেদের মধ্যে যতগুলো ডিবেট আছে এগুলোকে মিটিগেট করে আমাদেরকে মানে আমাদের যে রিফর্ম, ন্যূনতম যে রিফর্ম না করলে আমরা আর পলিটিক্যাল কমিউনিটি হিসেবে আগাতে পারবো না। আপনি খেয়াল করে দেখেন ইন্ডিয়া এখানে রিফর্ম চাচ্ছে না, তারা প্রতিদিন তাদের পালকি শর্মারা বলছে ডক্টর ইউনূস ইলেকশন দিচ্ছে না কেন। এই ইন্ডিয়া কিন্তু জানুয়ারির আগে বলেছে বাংলাদেশে ইলেকশন দিলে ইসলামিক মৌলবাদীরা ক্ষমতায় আসবে, 6 মাস আগে তারা এই কথা বলেছে। এখন তারা পাগল হয়ে গেছে ইলেকশনের কারণে, কেন? সো এই প্রশ্নগুলো আছে, এই কারণে ইলেকশন হতেই হবে। এবং বাংলাদেশ কোনোদিন ইজিপ্ট হবে না, কোনোদিন ইজিপ্ট হবে না। এটা বিজয় প্রসাদরা যতই বলুক, বাংলাদেশ ইজিপ্ট হবে না। তার কারণ হচ্ছে বাংলাদেশে ইলেকটোরাল প্র্যাকটিস আগে থেকেই ছিল, ফলে আমরা এটা নিয়ে খুব বেশি চিন্তিত না। কিন্তু রিফর্মটা আমাদের জন্য ম্যান্ডেটরি, রিফর্মটা আমাদের করতেই হবে এবং রিফর্ম করে ইভেনচুয়ালি আমরা ইলেকশনের দিকেই যাবো। মানে ইলেকশনটা আসবে, রিফর্ম ভার্সাস ইলেকশন এরকম যেন আমরা না করি। আপাতত আমি এই পর্যায়ে এটুকুই বললাম, মানে আমার টাইম ফ্রেমের মধ্যে। সবাইকে ধন্যবাদ।